আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের প্রত্যেককে অনলাইন রসায়ন ক্লাস করার জন্য স্বাগতম। আজকের আলোচ্য বিষয় টিএনটি, ডেটল ও প্যারাসিটামল। এই তিনটি টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এর সাথে একটু অংশ অ্যাড থাকবে পলিমার। তাহলে মোট 4টি পার্ট নিয়ে বা 4টি অংশ নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। এই 4টি পার্ট শেষে তোমরা কি শিখতে পারবে একটু দেখে নাও। যেমন টিএনটি কি তা বলতে পারবে, ট্রাইনাইট্রোটুলুইন বা টিএনটি কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। ডেটল ও প্যারাসিটামল কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও তোমরা বর্ণনা করতে পারবে। তাহলে টিএনটি মূলত ট্রাইনাইট্রোটুলুইন কে টিএনটি বলা হয়। যদি এখানে দেখো একবার, দেখো এটা বেনজিন কি বেনজিন রিং আঁকাবো, এরপর যদি CH3 হয় তবে টুলুইন হয় এবং 2 4 6 2 4 6 ট্রাইনাইট্রোটুলুইন, একে বলা হয় টিএনটি। এখন বলা আছে যে ট্রাইনাইট্রোটুলুইন বা টিএনটি কিভাবে প্রস্তুত করতে হয় তোমরা একটু বোর্ডে লক্ষ্য করে দেখো। এটা আমরা কিভাবে প্রস্তুত করব। ফার্স্ট স্টেপে টুলুইনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করানো হবে COMC। কনসেন্ট্রেট বলতে এটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, যেখানে তাপমাত্রা লাগবে 30 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিক্রিয়া করানো হয় তবে উৎপন্ন হবে অর্থোনাইট্রোটুলুইন ও প্যারানাইট্রোটুলুইন। কারণ কি, এই যে টুলুইন, এখানে আমরা টুলুইন লিখে না, যদি CH3 দিই তাহলে কি উৎপন্ন হবে টুলুইন। এই টুলুইনটা হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক, তাই ফার্স্ট স্টেপে উৎপন্ন করবে অর্থোনাইট্রোটুলুইন ও প্যারানাইট্রোটুলুইন উৎপন্ন হবে এবং সাথে পানি সহ উৎপন্ন হয়। তাহলে এখান থেকে এর পরবর্তী ধাপে আবার এই দুইটি, কোনটা তোমার এই অর্থোনাইট্রোটুলুইন ও প্যারানাইট্রোটুলুইন গাঢ় সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করবে কত 100 বা এখানে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিক্রিয়া সম্পূর্ণ করে তখন উৎপন্ন হবে 2 4 ডাইনাইট্রোটুলুইন। এই যে এখানে লক্ষ্য করো, এই দুইটি এই মিশ্রণে যোগ করতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড। যদি বিক্রিয়া করে দুই চার ডাইনাইট্রোটুলুইন বা অর্থোপ্যারা ডাইনাইট্রোটুলুইন উৎপন্ন করবে, যেখানে তাপমাত্রা লাগবে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন এই দ্রবণটিকে আবার আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করাবো। আবার যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে
গাঢ় নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিক্রিয়া সম্পূর্ণ করি তখন 6 নম্বর পজিশনে এসে নাইট্রোমূলক যুক্ত হবে। তখন এখানে হবে যে অর্থ প্যারা দুই চার ছয় ডাইনাইট্রোটুলুইন। কারণ এখানে টুলুইনটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হওয়ার কারণে এই নাইট্রিক অ্যাসিডের নাইট্রোমূলক ফার্স্টে এসে দেখো, ফার্স্টে এসে কি কোথায়, এখানে লক্ষ্য করে দেখো, ফার্স্টে এসে অর্থ পজিশনে, এর পরবর্তী পর্যায়ে এসে কি প্যারা পজিশনে, দুই পজিশন যুক্ত হয়েছে। এই দুটো মিশ্রণের মাঝে সাথে আবার গাঢ় নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড প্রবাহিত করো, তো উৎপন্ন করবে 2 4 6, দুইটা মিলে একটা উৎপন্ন করবে 2 4 ডাইনাইট্রোটুলুইন উৎপন্ন করবে। এরপর আবার যদি এই মিশ্রণে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের দ্রবণ দেওয়া হয়, যেখানে তাপমাত্রা কাজ করবে 110 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এটা উৎপন্ন করবে এই নাইট্রোমূলক নাইট্রিক অ্যাসিডের নাইট্রোমূলকটা আবার এই পজিশনে আক্রমণ করবে, দিয়ে 6 নম্বর পজিশনে উৎপন্ন করেছে নাইট্রো। তাহলে এখানে দেখো এর সঙ্গে 1 1 2 3 4 5 6, সেটা বলা হয় 2 4 6 ট্রাইনাইট্রোটুলুইন বা টিএনটি। তোমরা এভাবে সহজেই টিএনটি প্রস্তুত করতে পারবে। এর পরবর্তীতে বা এখান থেকে আরেকটা কথা বলে নেই, তোমার টিএনটি মূলত এই টিএনটি কি জন্য ব্যবহার করা হয়? এই টিএনটি মূলত হচ্ছে বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। এই টিএনটিতে লক্ষ্য করে দেখো অক্সিজেনের পরিমাণ বা আনুপাতিক পরিমাণটি বেশি হওয়ার কারণে কোনো কারণে যদি একটু আঘাত লাগে তাহলে অভ্যন্তরে অগ্নিসংযোগ বা দহন বিক্রিয়া সম্পন্ন হয়। যখন দহন বিক্রিয়া সম্পন্ন হবে ওই অঞ্চলে চাপের সৃষ্টি হয়, চাপের সৃষ্টি হলে ওখানে বিস্ফোরক ঘটে। এবং এটি মূলত তোমার হ্যান্ড গ্রেনেড বা তোমার বলতে পারো হ্যান্ড গ্রেনেড আছে, বা এখানে তোমার আরো বিভিন্ন প্রকার যে অস্ত্রগুলো আছে তৈরিতে এটি ব্যবহার করা হয় টিএনটি। এমনকি তোমার এই টিএনটি ও অ্যামোনিয়াম নাইট্রেটের মিশ্রণে অ্যামাটল নামক একটা যৌগ উৎপন্ন হয়, যা পুরাতন স্থাপনা ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। তাহলে টিএনটি ব্যবহারটা কিন্তু ব্যাপক। এই টিএনটি তোমরা ব্যবহারটা করবে, প্লাস কিভাবে প্রস্তুত করতে হয় সেটিও তোমরা করে নেবে। এরপরে দেখো ডেটল। তোমরা ডেটল সাবান বা ডেটল ইউজ করছো, এখানে ডেটলটা কিভাবে প্রস্তুত করতে হয় বা কিভাবে ডেটল আমরা প্রস্তুত করব একটু দেখে নেব। চলো, এখন ডেটল প্রস্তুত করতে হলে ডেটলের প্রধান কাঁচামাল ডেটলের প্রধান কাঁচামাল হচ্ছে এটি, এর নাম কি হবে? এর সাপেক্ষে 1 2 1 2 3 4 5, তাহলে 3 5 ডাইমিথাইল সাইক্লোহেক্সিনোন। এখানে ডবল বন্ড আছে তাই হেক্সি, এখানে কিটোমূলক বিশেষ যুক্ত থাকবে। 3 5 ডাইমিথাইল সাইক্লোহেক্সিনোন। এইটিকে যদি আমরা প্যালাডিয়াম কমপ্লেক্স বা প্যালাডিয়াম লিগ্যান্ডের সাহায্যে অ্যারোমেটিকরণ করা হয়, তখন এটি উৎপন্ন করবে 3 5 ডাইনাইট্রোফেনল। এই প্যালাডিয়াম লিগ্যান্ড, এই লিগ্যান্ডের সাহায্যে যদি তুমি অ্যারোমেটিকরণ করো তখন এখান থেকে ফেনল উৎপন্ন করবে। দেখো এটা ফেনল উৎপন্ন করেছে 3 5 ডাইমিথাইল ফেনল। এই ডাইমিথাইল ফেনলকে যদি তুমি আয়রন প্রভাবক লোহচলের উপস্থিতিতে ক্লোরিনেশন করো বা ক্লোরিনেশন বিক্রিয়া সম্পন্ন করো, তাহলে এই ক্লোরিন পরমাণু এসে কোথায় দিতে হবে?
4 নম্বর পজিশনে এসে যুক্ত হবে। যুক্ত হলে উৎপন্ন করবে ডেটল। যুক্ত হয়ে এই ডেটল ব্যবহার করা হয়। দেখো তাহলে এর নাম কি হবে? 4 ক্লোরো। কারণ আমরা নামকরণের সময় ইংরেজি বর্ণ হিসেবে যেটি আগে আসবে পার্শ্বস্থিকল সেটি নামকরণ করব। এখানে ক্লোরিন এবং হচ্ছে কি মিথাইল, কারণ সি আগে আছে তাই আমরা 4 ক্লোরো 3,5 বা 3,5 ডাইমিথাইল ফেনল এর নাম হচ্ছে ডেটল, অপর নাম ডেটল। এখন ডেটল কি কাজ ব্যবহার করা হয়? ডেটল মূলত হচ্ছে অ্যান্টিসেপটিক ও জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। আবার তোমার গ্রাম আণবিক ও পারমাণবিক গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ এই ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করতেও ডেটল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পজিটিভ হোক আর নেগেটিভ হোক। এই মূলত হচ্ছে ডেটল প্রস্তুতি এবং ডেটলের ব্যবহার তোমাদের বললাম। তোমরা প্রস্তুতি এবং ব্যবহারগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবে, কারণ আজকের পাঠ কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু বেশি বেশি আসে এবং তোমাদের আসবে ইনশাল্লাহ। এরপরে লক্ষ্য করো প্যারাসিটামল, যেটা তোমরা হচ্ছে অনেক সময় গলা ব্যথা বা ঠান্ডা জ্বর হলে তোমরা খেয়ে থাকো। এই প্যারাসিটামল আমরা কিভাবে প্রস্তুত করব একটু দেখে নাও। এই প্যারাসিটামল প্রস্তুত করতে হলে আমাদের ফার্স্টে কি লাগবে? ফার্স্টে লাগে ফেনল। আমরা প্যারাসিটামল প্রস্তুত করব। মূলত ফেনলকে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া সম্পন্ন করব। যদি ফেনলকে তোমরা কি করবা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো তাহলে এখানে দুটি যৌগ উৎপন্ন হবে। আমরা জানি কি ফেনল হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক, কারণ কি বেনজিন বলা হয় সক্রিয়কারী গ্রুপ। সক্রিয়কারী গ্রুপ হওয়ার কারণে দ্বিতীয় কোণ প্রতিস্থাপক যুক্ত হলে কত পজিশন যুক্ত হবে? মূলত কত পজিশন যুক্ত হয় এখানে? মূলত 2 4 6, অর্থাৎ অর্থোপ্যারা এটি নির্দেশক হয়ে থাকে। অর্থোপ্যারা নির্দেশক এটি হয়ে থাকে। এখন লক্ষ্য করে দেখো তাহলে এখানে কি উৎপন্ন করবে? দেখো এখানে কি যুক্ত হয়েছে আগের মধ্যে কি এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে ফেনল বিক্রিয়া সম্পন্ন করলে উৎপন্ন হবে অর্থোনাইট্রো ফেনল ও প্যারানাইট্রো ফেনল, এই দুটো উৎপন্ন করবে। এর মাঝ থেকে আমরা শুধু এটা নিব, কোনটি? প্যারানাইট্রো ফেনল। এখান থেকে আমরা প্যারানাইট্রো ফেনলটি নেব। এখন প্যারানাইট্রো ফেনলকে যদি এর পরবর্তী স্টেপে প্যারানাইট্রো ফেনল কে যদি তোমরা টিন ও HCl এর উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করো, এই প্যারানাইট্রো ফেনলকে যদি তোমরা কি করবে টিন বা HCl এর উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করো, তবে উৎপন্ন করবে কি উৎপন্ন করবে বলতে পারবে? এখান থেকে এই হাইড্রোজেন কাকে সরাবে? এই নাইট্রোজেনকে অপসারিত করে দেবে বা নাইট্রোজেন স্থান দখল করে নেবে, দিয়ে উৎপন্ন করবে প্যারামিনো ফেনল।
দেখো প্যারা অ্যামিনো ফেনল উৎপন্ন করেছে। এর পরবর্তী স্টেপে এরপরে আমরা পরবর্তী স্টেপ যাব। এর পরবর্তী স্টেপে এই প্যারা অ্যামিনো ফেনলকে যদি তোমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাহায্যে অ্যাসিটাইলেশন করা হয় উৎপন্ন করবে প্যারাসিটামল। তাহলে দেখো এখান থেকে আমরা নেক্সট পেজে গেলাম। প্যারা অ্যামিনো ফেনল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাহায্যে কি করব অ্যাসিটাইলেশন করব। যদি অ্যাসিটাইলেশন করা হয় এখান থেকে এই অংশটুকু একটা হাইড্রোজেনকে অপসারিত করবে, অপসারিত করে তার জায়গা তার স্থান দখল করে নেবে। দেখো কি উৎপন্ন করবে তখন NaCO CH3 এর নাম হচ্ছে প্যারাসিটামল। এভাবে ধরো প্যারাসিটামল প্রস্তুত করবে বা একে বলতে পারো 4 হাইড্রক্সি অ্যাসিটিনালাইট বা অ্যাসিটানিলাইট। এখন এই যে প্যারাসিটামল, এই প্যারাসিটামল মূলত ব্যবহার করা হয় যদি গলা ব্যথা করে বা জ্বর আসে, এই ক্ষেত্রে প্যারাসিটামল ব্যবহার করা হয়। প্যারাসিটামলের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি তোমরা অতিরিক্ত পরিমাণ ব্যবহার করে থাকো তাহলে লিভারের কার্যকারিতা কমে যাবে। তাহলে দেখো প্যারাসিটামল প্রস্তুত করলাম এবং তার ব্যবহারটিও আমরা শিখে নিলাম। এর পরবর্তী পার্ট কি আছে? এর পরবর্তী দেখো তো তোমরা চিত্র দেখে কিছু বুঝতে পারো কিনা? চিত্র দেখে কিছু বুঝতে পারো? কেউ বলতে পারবে? এই দুটি আমরা চিত্র দেখতে পারছি, এর নাম কি বা এগুলো মূলত কি? এগুলো মূলত পলিমার। এগুলো মূলত হচ্ছে কি পলিমার। এখন পলিমার কি তোমরা কেউ বলতে পারো পলিমার কি? পলিমার মূলত গ্রিক শব্দ বা গ্রিক শব্দ থেকে উৎপত্তি। এর দুইটা অংশ বিভক্ত, একটা পলি আর একটা মেরস। তাহলে পলি শব্দের অর্থ বহু আর মেরস শব্দের অর্থ খণ্ড বা অংশ। তাহলে পলিমার যদি একত্রিত করি, পলি প্লাস মেরস পলিমার একত্রিত করলে পাবে বহু সংখ্যক। অর্থাৎ এই যে আমার সাথে একটা পেন দেখছো, এই পেনটা হচ্ছে পলিমার। কারণ কি এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে একত্রিত হয়ে বড় আকারকে একটা পদার্থ উৎপন্ন করেছে বা পেন উৎপন্ন করেছে। তাই এই বড় অংশটাকে বলা হয় পলিমার, পেনটা বলা হয় পলিমার। এবং পেনের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে বা কণা রয়েছে, অণু রয়েছে, এগুলোকে এক একটা অংশকে বলা হয় বা এক একটি ইউনিটকে বলা হয় মনোমার। অর্থাৎ অধিক সংখ্যক বা ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিমার গঠন করে। তেমন দেখো এখানে টিউব দেখতেছো, যেমন প্লাস্টিক টিউব। এই টিউব দেখো এখানে কিন্তু একটি পলিমার, কারণ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এরকম টিউব উৎপন্ন করেছে বা পাইপ উৎপন্ন করেছে। এখন দেখো পলিমার, আমরা পলিমারের শ্রেণী বিভাগ আলোচনা করব। পলিমার মূলত দুই প্রকার, এটি প্রাকৃতিক পলিমার আর কৃত্রিম পলিমার। আবার কৃত্রিম পলিমার মূলত কয় প্রকার? দুই প্রকার। ফার্স্ট জুতো পলিমার, অর্থাৎ কি বললাম এই যে পেন অসংখ্য কি মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এই যুক্ত হওয়াকে বলা হয় জুতো পলিমার। দেখি একটা পেন উৎপন্ন হয়েছে। এবং আরেকটি হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বা ঘনীভবন পলিমার। এই পলিমার হচ্ছে এখানে মূলত তোমার ডাইওয়িক অ্যাসিড বা হেক্সাডায়ামিন অর্থাৎ এখানে পানি বা এখানে ঘনীভূত করে যে সকল পলিমার উৎপন্ন করা হয় সেই পলিমারগুলোকে বলা হয় ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বা ঘনীভবন পলিমার বলা হয়ে থাকে। তাহলে কৃত্রিম পলিমার দুই প্রকার। এরপর দেখো এখানে দেখো কি একটা চিত্র দেখছো তোমরা মাঝে মধ্যে শপিং করে নিয়ে আসো। দেখো এর নাম কি বলো দেখি? পলিব্যাগ। দেখো তোমরা অবশ্যই একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটির নাম কি? এটি ল্যাপটপ। দেখো এখানে আরেকটি চিত্র দেখতেছো, 3 নম্বর চিত্র। দেখো এখানে কিছু সংখ্যক কি পড়ে আছে? বোতল পড়ে আছে, কি প্লাস্টিকের বোতল। দেখো এখানে একটা কি আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে তোমরা দেখো প্রত্যেকে ছবি দেখতে পাচ্ছ, এটি কি একটি প্লাস্টিকের পুতুল। তাহলে এগুলো সবগুলো কি পলিমার, এগুলো সবগুলোই
কি পলিমার? জুতো পলিমার। কিন্তু দেখো এখানে অসংখ্য যে প্লাস্টিক, এই প্লাস্টিকের কিন্তু এর মনোমার আছে, পরস্পর যুক্ত হয়ে কি পলিমার উৎপন্ন করেছে। আবার এখানে যে পলিব্যাগ আছে, এখানে কিন্তু মনোমার রয়েছে, পরস্পর যুক্ত হয়েছে, যুক্ত হয়ে পলিব্যাগ উৎপন্ন করেছে। আবার যে ল্যাপটপ, ল্যাপটপ তো শুধু ল্যাপটপ না, এর মধ্যে অনেকটা পার্ট আছে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পরস্পর সাথে একত্রিত হয়ে পলিমার উৎপন্ন করেছে বা ল্যাপটপ উৎপন্ন করেছে বা ল্যাপটপ তৈরি হয়েছে, এটা একটি পলিমার। আবার যে প্লাস্টিক পুতুল দেখতেছো, এখানে অনেকটা দেখো দেখা যাচ্ছে এই বিভিন্ন পার্টগুলো আছে, এটা কি পলিমারের এর অংশ। এখন এই যে পলিমার পড়ালাম তোমাদের, তাহলে পলিমারের শ্রেণী বিভাগ তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবং পলিমারের বা এখান থেকে দেখো, যদি আমরা বলি এই প্লাস্টিকের বোতল বা পলিব্যাগ বা এই যে তোমার প্লাস্টিকের পুতুল, এগুলো কিভাবে তৈরি করতে হয় মানে উৎপাদন প্রক্রিয়া, এই ক্লাসটি তোমাদের কালকে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকে আমার সাথে থাকবে। এই প্রস্তুত প্রণালী তোমাদের সাথে সুন্দরভাবে ব্যাখ্যা করব। এবং আজকের পাঠ্যালয়ে তোমাদের বাড়ি কাজ থাকবে, দেখো পলিথিনের সংকেত লিখো। তোমরা পলিথিনের সংকেত লিখবে। দেখো পলিব্যাগ দেখলাম, ওই যে পলিব্যাগ, ওই পলিব্যাগ দেখে ওই বা ওখান থেকে পলিথিন দেখেছো তোমরা চিত্রে, পলিথিনের সংকেত লিখে নিয়ে আসবে। এবং দেখো এখানে কি বলা হয়েছে, ট্রাইনাইট্রোটুলুইন বা টিএনটি প্রস্তুত করো। এবং পরবর্তীতে ডেটল এবং প্যারাসিটামল তোমরা কিভাবে প্রস্তুত করবে এর সাথে ব্যবহার সহ লিখে ব্যাখ্যা করবে। এবং পলিমারের শ্রেণী বিভাগ তোমরা আলোচনা করবে। এই কয়েকটি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকবে, কাজগুলো সুন্দরভাবে করে গ্রুপে পোস্ট করবে। এবং এই পাঠে যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আশা করি তোমাদের সমস্যা সমাধান করে দেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই বাড়ির কাজগুলো তোমরা করে নিয়ে আসবে। এবং তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, আল্লাহ হাফেজ।